আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিল সায়েন্সের কেমিস্ট্রি লাইভ ক্লাসে। ওপেন কোর্স কেমিস্ট্রি এর চ্যাপ্টার 4 এর আজকে আমরা লেকচার 17 দেখব। আজকে কেপিকেসি এর 4 নাম্বার পর্ব দেখব, ঠিক আছে? ওকে, আমরা শুরু করি। বিসমিল্লাহ। তোমরা সবাই রেডি হও। তাহলে দেখো, ওপেন কোর্স কেমিস্ট্রি আজকে আমরা দেখব চ্যাপ্টার 4 এর লেকচার 17। আমরা বেশ কয়েকদিন ধরে একটা টপিক দেখছিলাম, টপিকটা হচ্ছে কেপিকেসি। সো সেই ধারাবাহিকতাই আমরা আজকে আমাদের লাস্ট ক্লাস আজকে, সো লাস্ট লেকচার বলা যায়। লাস্ট লেকচার আমরা 3টা ম্যাথ করব। কিসের উপর? কেপিকেসি। কেপিকেসিকে আমরা সাম্য ধ্রুবকও বলে থাকি, সাম্য ধ্রুবকও বলে থাকি। সো সাম্য ধ্রুবকের উপর আমরা 3টা খুব ইম্পর্টেন্ট ম্যাথ করব। আমরা কেপিকেসি এর উপর প্রথম একটা ক্লাস নিয়েছি যেখানে কেপি এবং কেসি এর ফর্মুলাটা প্রমাণ করেছি। দ্বিতীয় একটা ক্লাস নিয়েছি যেখানে কেপিকেসি এর রিলেশনটা বের করেছি। তৃতীয় একটা ক্লাস আমরা নিয়েছি কেপিকেসি এর উপর যেখানে আমরা ম্যাথ করার প্রসিডিউরটা দেখিয়েছি। সো আমাদের দেখো, সূত্র শেষ, রিলেশন শেষ, প্রসিডিউর শেষ। আজকের ক্লাস আমরা 3টা ম্যাথ দেখব। এই 3টা ম্যাথের মধ্যে কেপিকেসি একদম কমপ্লিটলি মোটামুটি একটা ভালো হবে। সো খুব ইম্পর্টেন্ট, তোমরা আজকে লাইভ ক্লাসটা বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও। বিকজ যদি ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার না করো, মেসেঞ্জারে শেয়ার না করো, অনেক স্টুডেন্ট জানতে পারবে না ক্লাস শুরু হয়েছে কিনা বা এই ব্যাপারগুলো। সো তোমরা একটু খুব দ্রুত আজকে লাইভ ক্লাসটা বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে, বিভিন্ন মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করো। যারাই লাইভ ক্লাসে চলে এসেছো খুব দ্রুত বিভিন্ন গ্রুপে শেয়ার করতে থাকো। আমি নিজেও শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে সাথে। তোমরাও বিভিন্ন ফেসবুক গ্রুপে যত গ্রুপ আছে তোমার আশেপাশে সবগুলোতে একবার করে আজকে লাইভ ক্লাসটা দিয়ে দাও। যত গ্রুপ আছে সবগুলো গ্রুপে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। যত গ্রুপ আছে সবগুলো গ্রুপে, ইভেন মেসেঞ্জার গ্রুপগুলোতে লাইভ ক্লাসটা দিয়ে দাও, মেসেঞ্জার গ্রুপে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। যারা মেসেঞ্জার গ্রুপে দিচ্ছ খুব ভালো। মেসেঞ্জার গ্রুপগুলোতে দিলে একটা সুবিধে, মেসেঞ্জার গ্রুপে অনেক স্টুডেন্টস থাকে, তারা দেখতে পারে তোমাদের কলেজের, তোমাদের ফ্রেন্ড সার্কেলের, বিভিন্ন স্যারের বা আমার মেসেঞ্জার গ্রুপগুলোতে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও যাতে করে স্টুডেন্টরা লিঙ্কটা পেয়ে লাইভ ক্লাসে চলে আসতে পারে। এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যারা নিয়মিত তোমাদের সাথে লাইভ ক্লাস করতো তাদেরকে মেনশন করে দাও যাতে করে তারা আজকে ক্লাসটা করতে পারে। ওকে, সো আমরা শুরু করি কেপিকেসি এর। আজকে আমরা 3টা ম্যাথ দেখব, খুবই স্পেশাল 3টা ম্যাথ। ওকে, তো আমরা শুরু করি দেরি না করে। ম্যাথ 1 গতদিন আমরা একটা ম্যাথ দেখেছি, সো সেই সুবাদে আজকে ম্যাথ 2 হিসেবে দিচ্ছি। গতদিনের ম্যাথকে যদি আমরা 1 ধরি, কেপিকেসি এর ম্যাথ। সো আজকের ম্যাথে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড 22% বিয়োজিত হয়। তাহলে হাইড্রোজেন আয়োডাইড কত পার্সেন্ট বিয়োজিত হয়? 22% বিয়োজিত হয়। এখন প্রশ্ন করেছে সাম্য ধ্রুব তাপমাত্রাটা কত সেটাও বলে দিয়েছে। কত তাপমাত্রায় 22% বিয়োজিত হয় হাইড্রোজেন আয়োডাইড সেটাও বলে দিয়েছে। তাপমাত্রা হচ্ছে 404 ডিগ্রি সেলসিয়াস, 404 ডিগ্রি সেলসিয়াস, এটাও বলা আছে। এখন প্রশ্ন করেছে কি? প্রশ্নটা করেছে সাম্য ধ্রুবক গণনা করো, সাম্য ধ্রুবক গণনা করো। তাহলে আমাকে কি প্রশ্ন করেছে বাবা বলো তো? সাম্য ধ্রুবক গণনা করো। তাহলে আমাকে জাস্ট একটা লাইন দিয়েছে, হাইড্রোজেন আয়োডাইড 22% বিয়োজিত হয়, আর কিছুই বলেনি। তাপমাত্রা দেওয়া আছে 404 ডিগ্রি সেলসিয়াস। এবার বলেছে সাম্য ধ্রুবক গণনা করতে। তাহলে বাবা প্রশ্নটা কিন্তু খুবই শর্ট, কিন্তু শর্ট প্রশ্ন হওয়াতেই ঝামেলা বেশি। কারণ শর্ট প্রশ্ন হওয়ার কারণে পর্যাপ্ত ইনফরমেশন আমার এই প্রশ্নের মধ্যে নেই। সো আমরা একটু করে দেখব, পর্যাপ্ত ইনফরমেশন নেই, তারপর আমরা একটু করে দেখব। দেখো, হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়েছে। বিয়োজিত শব্দের অর্থ ভেঙে যাওয়া। সো হাইড্রোজেন আয়োডাইড ভেঙে যাবে। হাইড্রোজেন আয়োডাইড যদি ভেঙে যায় তাহলে কি উৎপন্ন হবে সেটা তোমাকে জানতে হবে। দেখো, আমরা বিক্রিয়াটা লিখছি, আমরা সলিউশনটা করে দিচ্ছি তোমাদের এখানে। সলিউশনটা দেখো, প্রশ্নের প্রথম লাইনেই বলা হয়েছে হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হচ্ছে। হাইড্রোজেন আয়োডাইড যদি বিয়োজিত হয়, ভেঙে যায়, তবে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি এখানে, হাইড্রোজেন আয়োডাইড এটা যদি বিয়োজিত হয়, ভেঙে যায়, তাহলে হাইড্রোজেন নামক গ্যাস উৎপন্ন হবে এবং আয়োডিন নামক গ্যাস উৎপন্ন হবে। সো হাইড্রোজেন আয়োডাইড যদি ভেঙে যায়, হাইড্রোজেন নামক গ্যাস উৎপন্ন হবে এবং আয়োডিন নামক গ্যাস উৎপন্ন হবে। তবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করার জন্য দুটো হাইড্রোজেন দরকার, আয়োডিন নামক গ্যাস উৎপন্ন করার জন্য দুটো আয়োডিন দরকার। যার কারণে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন করতে চাইলে দুটো হাইড্রোজেন দুটো আয়োডিন দরকার। তার মানে 2 হাইড্রোজেন আয়োডাইড দরকার।
সো এটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন। সো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি হাইড্রোজেন আয়োডাইড ভেঙে যাচ্ছে। হাইড্রোজেনের কিসে কিসে ভেঙে যাচ্ছে? হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাসে ভেঙে যাচ্ছে। এটাই হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন। সো আমাকে যখন বলেছে প্রথম লাইনে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজিত হয়, তার মানে হাইড্রোজেন আয়োডাইড ভেঙে যায়, ভেঙে হাইড্রোজেন হয় এবং আয়োডিন হয়। এখন এখানে সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে বলেছে কত পার্সেন্ট? 22%। তার মানে আমার যদি 100 হাইড্রোজেন আয়োডাইড থাকে, আমার যদি 100 হাইড্রোজেন আয়োডাইড থাকে, তার মধ্যে 22% হাইড্রোজেন হবে, 22% আয়োডিন হবে। তার মানে সম্পূর্ণ হবে না, না, 22% হাইড্রোজেন আয়োডাইড ভেঙে যাবে, 22% ভেঙে যাবে, 22% হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হবে। তার মানে কত পার্সেন্ট? 22% হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হবে। কতটুকু হবে না? 100% হবে না। এ কথাই আমাকে এখানে বলে দিচ্ছে 22% হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হবে। তার মানে অবশিষ্ট আরও 78%, 78, আরও 78% অবশিষ্ট রয়ে যাবে। যদি এখানে 2 মোল আছে, 78 থাকবে না, আরও কিছু কম থাকবে 2 মোল থাকার কারণে। যাই হোক, তো এটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন। আমরা জাস্ট বিক্রিয়াটা লিখলাম। এখন আমাদেরকে বলেছে তাপমাত্রা দেওয়া আছে 404 ডিগ্রি সেলসিয়াস, সাম্য ধ্রুবক গণনা করতে বলেছে। এখন প্রশ্ন হচ্ছে সাম্য ধ্রুবক মানে কি? মনে রাখবে যখনই তোমাকে বলবে বিক্রিয়ায়, তোমাকে যখনই বলবে কেসি বের করো অথবা কেপি বের করো, বলে দিবে কেসি বের করো, কেপি বের করো। কিন্তু তোমাকে যদি বলে সাম্য ধ্রুবক বের করো, তাহলে ঝামেলা আছে। সাম্য ধ্রুবক বললে, সাম্য ধ্রুবক দ্বারা কেসিও বুঝায়, কেপিও বুঝায়। সাম্য ধ্রুবক বলে তোমাকে কেসি বের করে দেখাতে হবে, প্লাস তোমাকে কেপিও বের করে দেখাতে হবে। দুইটাই তোমাকে বের করে দেখাতে হবে, কেসিও দেখাতে হবে, কেপিও দেখাতে হবে। কারণ সাম্য ধ্রুবক বলতে কেসিও বুঝায়, কেপিও বুঝায়। তোমাকে স্পেসিফিকলি যদি বলে দে কেসি বের করো, সেক্ষেত্রে তুমি ওইটাই বের করবে। আর যদি বলে যেমন এখানে বলেছে সাম্য ধ্রুবক বের করো, তাহলে কেসিও বের করতে হবে, কেপিও বের করতে হবে। সেই ক্ষেত্রে অবশ্য তোমাকে তাপমাত্রা দেওয়া থাকবে। তাপমাত্রা দিয়ে আমরা একটা রিলেশন আছে, কেসি কেপি এর রিলেশনটা নিশ্চয়ই সবার মনে আছে। কেপি সমান কেসি আরটি হোল টু দি পাওয়ার ডেল এন। এই রিলেশন দিয়ে আমরা কেপি বের করে ফেলতে পারবো, কেসি বের করতে পারলে। সো আমরা এখন কেসি বের করব, কেসি কনসেন্ট্রেশন সাম্য ধ্রুবক বের করব, ওইখান থেকে কেপি বের করব। তাহলে আমাদের এখন টার্গেট কি? কেসি বের করা। ওকে, তাহলে চলো, গত ক্লাসে তোমাদেরকে কিভাবে সাম্য ধ্রুবক বের করতে হয় এই প্রসিডিউর নিয়ে বলেছি। আজকে আমরা সেই প্রসিডিউর ফলো করে অঙ্কটা করে ফেলবো। তাহলে চলো প্রসিডিউর ফলো করে আমরা এগিয়ে যাই। আচ্ছা, দেখো তাহলে আমি 2 ভাগে ভাগ করে ফেললাম বোর্ডটাকে। তোমরা নিচে নিচে করবে, তোমাদের ভাগ করার দরকার নেই, আমি আগে থেকেই আমার লাগবে তাই ভাগ করে রেখেছি। সো দেখো আমাদের প্রথম যে স্টেপটা ছিল ম্যাথ করার জন্য, ম্যাথের সলিউশনের জন্য প্রথম স্টেপটা ছিল, স্টেপ 1 ছিল রিঅ্যাকশনটা লেখা। আমরা সেই রিঅ্যাকশনটা লিখে ফেললাম। 2 হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং আয়োডিন গ্যাস তৈরি করবে। দ্বিতীয় আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ছক করা। একটা ছক করব, ছকের মধ্যে কি থাকবে? ছকের মধ্যে একটা থাকবে বিষয়, তারপরে বিক্রিয়ক, তারপরে উৎপাদ থাকবে এই। এবং আমরা একটু আলাদা লুকস দেওয়ার জন্য আমরা ডাবল ঘর করে দিব এখানে, যাতে করে আলাদা একটা লুকস দিতে পারে। ওকে, ঠিক আছে। তাহলে উপরের ঘরে আমরা লিখব বিষয়, তারপর এখানে আমরা লিখব হাইড্রোজেন আয়োডাইড, এখানে লিখব হাইড্রোজেন, এখানে লিখব আয়োডিন। নাইস, ওকে। তারপর ছক করার পরে বিষয়গুলো আমরা লিখতে থাকবো। গতদিন আমাদের স্টেপ 2 ছিল একটা ছক করা, ঠিক আছে। আচ্ছা, তারপর স্টেপ 3 কি ছিল আমাদের? স্টেপ 3 হচ্ছে আমাদের স্টেপ 3 ছিল সবকিছু আশা করি ঠিক আছে। স্টেপ 3 ছিল প্রাথমিক মৌল সংখ্যা। সো আমরা কেসি বের করব, কেসি এর জন্য প্রাথমিক মৌল সংখ্যা আমাকে নিতে হবে, প্রাথমিক মৌল সংখ্যা। সো প্রাথমিক মৌল সংখ্যা, তাহলে আমাদের এরপরের ঘরটা হবে প্রাথমিক মৌল সংখ্যা। এতটুকু পর্যন্ত আসো, তারপর বাকিটা বুঝিয়ে দিচ্ছি। প্রাথমিক মৌল সংখ্যা। ওকে, তোমরা যারা লাইভ ক্লাসে আছো একটু আজকে লাইভ ক্লাসটা বিভিন্ন গ্রুপে শেয়ার করো। অনেকেই শেয়ার করো নি, বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করো। যত ফেসবুক গ্রুপে আছে তোমাদেরকে ফ্রিতে ক্লাস নিচ্ছি, তো বিনিময়ে তোমরা কি আমাকে কিছুই দিবে না? বিনিময়ে কি শুধু ক্লাস করবে চলে যাবে, ক্লাস করবে চলে যাবে? না না, তোমরা অ্যাটলিস্ট এই কাজটা করো। তোমরা নিজেরা ফ্রিতে ক্লাসগুলো করছো, তাহলে তোমরাও তোমাদের ফ্রেন্ডদেরকে করার ব্যবস্থা করে দাও, তাদের জন্য বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে দাও, যাতে করে একটা স্টুডেন্টও যদি নতুন সন্ধান পায় এটা তার জন্য লাভ। তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, একটা স্টুডেন্ট তোমার মাধ্যমে যদি এই ক্লাসের সন্ধান পায় এটা তার লাভ। ফ্রি ক্লাস, ফ্রিতে সে একটা পুরো কোর্স করতে পারবে, অবশ্যই এটা তার লাভ, তোমার লাভ। সে তোমার জন্য দোয়া করবে ডেফিনেটলি। সো আমি বলবো তোমরা বেশি বেশি করে ক্লাসগুলো ছড়িয়ে দাও, সারা বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এই খবরটা পৌঁছে দাও। আমাদের পুরো কোর্সটা ফ্রি, তুমি সবার কাছে এই দাওয়াত দাও, এই কোর্সের দাওয়াত দাও, ফ্রি কোর্সের দাওয়াতটা দাও, ডেফিনেটলি অনেক ভালো হবে। এইটুকু করো অন্তত, তোমাদের কাছে বেশি কিছু চাই না। আমরা চাই, আমি শুধু একটাই চাই, তোমরা ছড়িয়ে দাও,
এই ক্লাসগুলো ছড়িয়ে দাও, এই যে এই ফ্রি কোর্সটা ছড়িয়ে দাও, এইটুকুই চাই। ঠিক আছে, তো আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে প্রাথমিক মৌল সংখ্যা। তো আমরা এখন প্রাথমিক মৌল সংখ্যা বের করব। প্রাথমিক মৌল সংখ্যা বের করার জন্য তোমাদেরকে 3টা ওয়ে বলেছিলাম। আমরা বলেছিলাম যদি আমার প্রশ্নের মধ্যে প্রাথমিক মৌল সংখ্যা দেওয়া থাকে সেটা বসাবো। প্রশ্নের মধ্যে কোনো প্রাথমিক মৌল সংখ্যা দেওয়া নেই। প্রশ্নটা আরেকবার পড়ে শোনাচ্ছি। হাইড্রোজেন আয়োডাইড 22% বিয়োজিত হয়, তাপমাত্রা 404 ডিগ্রি সেলসিয়াস, সামুদ্রিক গণনা করো। এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নে শুধুমাত্র বিয়োজন কত পার্সেন্ট সেটা দেওয়া আছে, বিয়োজনটা দেওয়া আছে। প্রাথমিক মৌল সংখ্যা প্রশ্নে দেওয়া নেই, প্রাথমিক মৌল সংখ্যা প্রশ্নে দেওয়া নেই। তাহলে প্রাথমিক মৌল সংখ্যা প্রশ্নে দেওয়া না থাকলে আমরা 3টা উপায় বলেছিলাম। যদি বিয়োজনের কথা থাকে তাহলে আমরা বলেছিলাম 1 ধরে দিব। তো এই ব্যাপারটা একটু বুঝাই, 1 ধরে নেওয়ার ব্যাপারটা একটু বুঝাই। দেখো হাইড্রোজেন আয়োডাইড 22% ভেঙে যাবে। সো 22% বিয়োজিত হলে হাইড্রোজেন উৎপন্ন করবে 22%, আয়োডিন উৎপন্ন করবে 22%। ডেফিনেটলি এটা তার 1 মোল হবে না, 2 মোল। তাহলে 2 মোল হলে 2 ইন্টু হাইড্রোজেন আয়োডাইড 2 ইন্টু 22%। তার মানে আমি যদিও একটু ছোট করে লিখেছি, তাহলে দেখো 2 ইন্টু 22% হাইড্রোজেন আয়োডাইড মিলে 22% হাইড্রোজেন 22% আয়োডিন হবে। আচ্ছা, তাহলে আমরা এই ব্যাপারটা কীভাবে বলতে পারি? আমরা যদি 100 মোল হাইড্রোজেন আয়োডাইড নিই তাহলে 100 মোলের মধ্যে 2 ইন্টু 22 মোল বিয়োজিত হবে। তাহলে আমরা যদি 22% মানে 100তে 100 মোল নিলে 22 মোল, 100 মোল নিলে 22 মোল, তাহলে 100 মোল নিলে 22 মোল। কিন্তু আবার 2 কেন দিয়েছেন? আরে 22%টাতে ছিল হাইড্রোজেন আয়োডাইডের জন্য, কিন্তু আমরা তো হাইড্রোজেন আয়োডাইড নিয়েছি 2 মোল। 1 মোল দিয়ে তো হাইড্রোজেন আর আয়োডিন হবে না, তাহলে 2 নিয়েছি, 2 দ্বারা গুণ করতে হবে, কারণ এখানে হাইড্রোজেন আয়োডাইড কিন্তু একজন না 2 জন। তাহলে 22 ইন্টু 2 44 মোল। তার মানে 100 মোল নিলে আমার কত? 2 ইন্টু 22। তা আমরা যদি 100 না নিয়ে 1 নিই, 100 না নিয়ে যদি 1 মোল নিই তাহলে এটা হবে কত? এটা হবে 0.22 মোল। তার মানে আমরা তোমাদেরকে এই টেকনিকটা শিখিয়েছি। বেসিক্যালি যখন আমাকে বিয়োজন দেওয়া থাকবে, শতকরা বিয়োজন দেওয়া থাকলে আমরা 100তে নিব অথবা 1-এ নিব। আমরা 100তে নিই না, আমরা 1-এ নিয়ে থাকি। তাহলে 100তে না নিয়ে আমরা 1-এ নিয়ে থাকি। তাহলে শতকরা বিয়োজন দেওয়া থাকলে, আবার বলছি, প্রশ্নে যদি পার্সেন্টেজ বিয়োজন দেওয়া থাকে, শতকরা বিয়োজন দেওয়া থাকে, আমরা 1 ধরে নিব প্রাথমিক মৌল সংখ্যা। তাহলে আমরা 1 ধরে নিচ্ছি। আর এগুলো হচ্ছে উৎপাদের মৌল সংখ্যা 0। কেন? কারণ উৎপাদ শুরুতে কোনো, এটা যখন টাইম 0, ওই যে একজন বলেছিল গত ক্লাসে, টাইম যখন 0 তখন কোনো কিছু উৎপন্ন হয়নি, তখন শুধু বিক্রিয়ক আছে, উৎপাদ নেই, কাজে উৎপাদ 0। এরপর 2 নম্বর যে ঘরটা ছিল, 2 নম্বর ঘরটা হচ্ছে বিয়োজন বা উৎপাদন। তাহলে এটা কতটুকু বিয়োজিত হয়েছে? এটা কতটুকু বিয়োজিত হয়েছে? এটা হচ্ছে 2। এখানে যেহেতু 2 আছে, 2টা দিতে হবে, তো 2 না দিলে হবে না। 2 দাও, এখানে 2 দাও, এখানে 2 দাও। তাহলে 2 ইন্টু কত পার্সেন্ট? 22%, মানে 0.22। 22% মানে 0.22 লিখবো, কারণ আমরা 1 হিসাব করতেছি, 100তে না করে 1-এ। আমাদের পুরো স্কেলিংটা 100তে না, পুরো স্কেলিংটা 1-এ। তাহলে 1-এর মধ্যে 22% মানে কত রে? 0.22। আর 2 কেন? কারণ 2 মোল, তাই। আর এটা কতটুকু উৎপন্ন হয়েছে? ওই 22% উৎপন্ন হবে, কারণ এটা যতটুকু ভেঙে যাবে ওটা ততটুকুই উৎপন্ন হবে। ও 10 মোল ভাঙলে ও 10 মোল উৎপন্ন হবে, কারণ বিক্রিয়ক ভেঙেই উৎপাদ তৈরি করছে, বিক্রিয়ক ভেঙে উৎপাদ তৈরি হচ্ছে, কাজেই এটাও 22%। তবে এখানে 1 মোল থাকায় শুধুমাত্র 1 দ্বারা গুণ হবে, 1 মোল থাকায় 1, 2 দ্বারা গুণ হবে না। ঠিক আছে, এরপরে এবার হচ্ছে সাম্য অবস্থায় মৌল সংখ্যা। সাম্য অবস্থায় মৌল সংখ্যা কিভাবে বের করি? প্রাথমিক যা ছিল ওইখান থেকে যতটুকু বাদ চলে গেছে বা যতটুকু উৎপন্ন হয়েছে, তার মানে 1 মাইনাস, এই যে আমরা তো বিয়োজনটাকে মাইনাস দিব বলেছিলাম, এমন এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে। সো 1 মাইনাস এটা, তো 2 এর সাথে যদি 0.22 গুণ করো তাহলে 0.44 হয়, আর এখানে 0.22, তাহলে এখানে আলটিমেটলি কতটুকু থাকে? 0.56 থাকে। ঠিক আছে, আর এগুলো তো আছেই। সো এটা হচ্ছে আমাদের সাম্য অবস্থায় মৌল সংখ্যা। তার মানে সাম্য অবস্থায় মৌল সংখ্যাটা আমরা বের করেছি। ওকে, ঠিক আছে। এরপরে আসো, এবার সাম্য অবস্থায় মৌল সংখ্যা বের করে ফেলেছি, এখন আমরা কেসি বের করব। কেসি এর জন্য আমরা কি করব? দেখো, কেসি এবার এখানে তো ঘনমাত্রা বের করতে হবে, একটা ঘর এক্সট্রা করো, সাম্য অবস্থায় ঘনমাত্রা, এই ঘরটাও করে ফেলো। বলেছিলাম গত ক্লাসে
সাম্যাবস্থায় ঘনমাত্রা। এইগুলো তোমাদেরকে স্টেপ ওয়াইজ লিখে দিয়েছি, যারা গত ক্লাস করো নাই তারা কিন্তু বুঝবে না, স্টেপ ওয়াইজ কিন্তু প্রত্যেকটা জিনিস করে দেওয়া আছে। সো এটা হবে 0.56, ঘনমাত্রা দেওয়া না থাকলে ভি ধরবো, 0.22 ঘনমাত্রা দেওয়া না থাকলে ভি ধরবো, 0.22 ঘনমাত্রা দেওয়া না থাকলে ভি ধরবো। কেন সবাইকে ভি ধরবো? কারণ আমি যে বিক্রিয়ক নিয়েছি সেটা যেই পাত্রে নিয়েছি, উৎপাদগুলো সেই পাত্রে উৎপন্ন হচ্ছে। বিক্রিয়ক যেই পাত্রে, উৎপাদ সেই পাত্রে, পাত্র সেম, পাত্রের আয়তন সেম, পাত্রের আয়তন সবার জন্য সেম, পাত্রের আয়তন সবার জন্য সেম। তাহলে এটা হচ্ছে সাম্যাবস্থায় ঘন মাত্রা। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে বাবা, দেখো ঠিক আছে বাবা, ওকে আসো। এবার আমরা কি বের করব? আমরা তো কেসি বের করব, সাম্য ধ্রুবক বের করতে বলেছে, সো কেসি বের করব। বাবা কেসি সমান কি? কেসি সমান উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। উৎপাদের ঘনমাত্রা, ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা। বাবা এবার এখান থেকে জাস্ট কিছুই না, তুমি প্রথমে মৌল সংখ্যা নিয়েছো, তারপর ভি দিয়ে ভাগ করে ঘনমাত্রা নিয়েছো। মৌল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে, ভি দিয়ে ভাগ করলে ঘনমাত্রা পাওয়া যায়, ঘনমাত্রাও বের করে ফেলেছো। এটা উৎপাদ, এটাও উৎপাদ, এটা বিক্রিয়ক। এবার বসিয়ে দাও বাবা উৎপাদের ঘনমাত্রা। তাহলে উৎপাদ কে রে? হাইড্রোজেন। মৌল সংখ্যা পাওয়ারে যাবে, কত মোল? 1 মোল। পাওয়ারে যাওয়ার কিছু নাই, ইনটু আয়োডিন ডিভাইডেড বাই বিক্রিয়ক কি? হাইড্রোজেন আয়োডাইড। মৌল সংখ্যা কত? 2, তাহলে স্কয়ার হয়ে যাবে। এবার দেখো বাবা কি হবে? হাইড্রোজেন এর ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.22 ডিভাইডেড বাই ভি। এরপর 0.22 ডিভাইডেড বাই ভি। এরপর হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা কত দেওয়া আছে? 0.56 ডিভাইডেড বাই ভি। এরপর মৌল সংখ্যা পাওয়ারে যাবে, তার মানে স্কয়ার। তারপর বাবা এখানেও ভি আছে, এখানেও ভি আছে, তাহলে ভি স্কয়ার, এখানেও ভি স্কয়ার, তাহলে নিচে ভি স্কয়ার, নিচে ভি স্কয়ার চলে যাবে। তাহলে থাকবে কি বাবা? থাকবে হচ্ছে এই যে 0.22 স্কয়ার ডিভাইডেড বাই 0.56 স্কয়ার, যেটা আসে সেটাই থাকবে, সেটাই অ্যান্সার। ওকে বাবা, ওকে। দেখো তাহলে বুঝতে পেরেছো কিনা একটু দেখো সবাই, দেখো বুঝতে পেরেছো কিনা। তাহলে অ্যান্সারটা কত আসে আমাকে একটু বলো বাবা, অ্যান্সারটা কত আসে? অ্যান্সারটা কত আসে আমাকে একটু বলো। তারপরে এখানে আমরা পাশে কেপিও বের করে দিচ্ছি। কেপি সমান কেসি বের করেছো না, সেই কেসি আর টি ডেল এন। ডেল এনটা কি? ডেল এনটা হচ্ছে উৎপাদের মৌল সংখ্যা, উৎপাদের মৌল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মৌল সংখ্যা। তাহলে বাবা উৎপাদে কত মোল আছে? 1 মোল। উৎপাদে কত মোল আছে? 1 মোল। বিক্রিয়কে কত মোল আছে? 2 মোল। তার মানে উৎপাদের মৌল সংখ্যা হচ্ছে 2 মোল। 1 আর 1 মিলে 2। আমরা ভেঙে লিখি উৎপাদের মৌল সংখ্যা হচ্ছে 1 আর 1 মিলে 2 মাইনাস বিক্রিয়কের মৌল সংখ্যা সমান 0। ডেল এন এর মান কত? 0, আল্লাহর খাস রহমত। তাহলে কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার 0। কারো পাওয়ার 0 হলে তার মান 1। সুতরাং কেপি যা কেসি তা, আল্লাহর খাস রহমত, যাই কেসি তাই কেপি। অনেক সময় এটা হয়, কখন হয়? যখন বিক্রিয়কের মৌল সংখ্যা আর উৎপাদের মৌল সংখ্যা সেম হয়, তখন কেপি আর কেসি সমান হয়। এটা একটা এমসিকিউ শর্টকাট, এটা একটা এমসিকিউ শর্টকাট। কেপি আর কেসি কখন সমান হয়? যখন বিক্রিয়কের মৌল সংখ্যা আর উৎপাদের মৌল সংখ্যার যোগফল সমান হবে, তখন এরও সমান হবে। বিক্রিয়কে যত মোল, উৎপাদে তত মোল হলে সমান হবে। কেপি কেসিও সমান হবে। এই যে যেটা বের হইছে কেসি এর মান, সেটাই কেপি এর মান। বুঝছো কিনা দেখো বাবা। তাহলে এখানে কেপি আর কেসি সেম। 0.154 হচ্ছে অ্যান্সার। যাদের অ্যান্সার এটা আসছে তারা সঠিক। ওকে, আচ্ছা তাহলে তুলে নাও। এটা হচ্ছে কেপি কেসি এর ম্যাথ। এভাবে করে কেপি কেসি এর ম্যাথ করলে ইনশাআল্লাহ কেউ তোমাকে আটকাবে না, একদম ভালো পারবা, একদম পরীক্ষার হলে কোপ দিতে পারবা। এভাবে করে কেপি কেসি এর ম্যাথ করতে হবে। আমাদের বইয়ে যেভাবে কেপি কেসি এর ম্যাথ করেছে সেভাবে করে ম্যাথ করতে গেলে তুমি ভালো বুঝবে না, ভালো পারবেও না। বাবা বুঝতে পেরেছো কেপি কেসি এর ম্যাথ করার নিয়ম? ওকে, ঠিক আছে বাবা। এটা হচ্ছে কেপি কেসি এর ম্যাথ করার নিয়ম। আমরা গতদিনও একটা ম্যাথ করিয়েছি, আজকে আরেকটা ম্যাথ করালাম। এটা হচ্ছে কেপি কেসি এর ম্যাথ করানোর নিয়ম বাবা।
ঠিক আছে, তোমাদের বইয়ের ম্যাথের নিয়মটা দেখো, বইয়ের ম্যাথটা আমার পছন্দ হয়নি, আমার এই নিয়মটাই পছন্দ হয়েছে, বইয়ের নিয়মটা আমার পছন্দ হয়নি বাবা, সেই জন্য আমি বইয়ের নিয়মে করাচ্ছি না। বইয়ের নিয়মটা আমার নিয়মের মতোই, তবে গুছানো না বাবা, গুছিয়ে ম্যাথ করতে হবে। আমি একটু তোমাদেরকে দেখাই বইয়ের নিয়মটা বাবা, তোমাদেরকে একটু দেখাই। এই অঙ্কটা তো বই থেকেই দেওয়া, একটু করে তোমাদেরকে দেখাই। এই যে দেখো বাবা, এখানে দেওয়া এই অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ বইয়ে কিভাবে করেছে। 2 হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন আয়োডিন 1.56, 0.22, 0.22। আমার কাছে আসলে কেন জানি এই ম্যাথটা এভাবে পছন্দ হয় না, আর ওদের অ্যান্সারও ভুল আছে এখানে, এখানে এখানে কিঞ্চিত ভুল আছে। হ্যাঁ, সো আমাদের আসলে বইয়ের যে নিয়মটা এটা আসলে পছন্দ হয় নাই। ঠিক আছে, আচ্ছা। সো বাবা, এ হচ্ছে আমাদের ম্যাথ করার নিয়ম। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে দেখো এরপরের ম্যাথে যাব আমরা। এরপরের ম্যাথ আসো, নিয়মটা ফলো করো, ক্যালকুলেশনটা কোনো ব্যাপার না। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে প্রথমে 1 নাম্বার স্টেপ, আমি একটু উপরে তুলে দিই, নিয়মটা ফলো করো। ওকে, নিয়মটা ফলো করো। নিয়মটা হচ্ছে প্রথমে আমি একটু আবার লিখে দিচ্ছি, স্টেপগুলো ফলো করো। প্রথমে রিঅ্যাকশনটা লিখবো, বিক্রিয়া লিখবো, এটা হচ্ছে প্রথম কাজ, বিক্রিয়া লিখবো। তাহলে বলো তো প্রথম কাজ কি? বিক্রিয়া লিখবো। প্রথম কাজ কি বাবা? বিক্রিয়া লিখবো। বলো না, প্রথম কাজ কি? বিক্রিয়া লিখবো। দ্বিতীয় কাজ কি? ছক করব। দ্বিতীয় কাজ কি বাবা? ছক করব। দ্বিতীয় কাজ কি? ছক করব। ছক করার পরে এখানে দিব বিষয়, এখানে দিব বিক্রিয়ক, এখানে দিব উৎপাদ, বিক্রিয়ক উৎপাদগুলো লিখবো। তারপর 1 নাম্বার ঘর হবে প্রাথমিক মৌল সংখ্যা, 2 নাম্বার ঘর হবে বিয়োজন বা উৎপাদন, 3 নাম্বার ঘর হবে সাম্য অবস্থায় মৌল সংখ্যা, 4 নাম্বার ঘর হবে সাম্য অবস্থায় ঘনমাত্রা। ঠিক আছে, এরপরে 5 নাম্বার হবে কি? 5 নাম্বার হবে কেসি। এখানে সাম্য অবস্থায় ঘনমাত্রা তো বের করলাম, এখানে সেটা বসিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা। তবে একটা ছোট্ট কারেকশন করে নিব এই অঙ্কটাতে, সেটা হচ্ছে এইমাত্র বই দেখতে গিয়ে কারেকশনটা আমি পেলাম। আমরা তো এখানে 2 মোল নিয়েছি, তা আমি বলেছিলাম হাইড্রোজেন আয়োডাইড, একটু খেয়াল করো, ছোট্ট একটা কারেকশন আছে এই অঙ্কে, এই অঙ্কে ছোট্ট একটা কারেকশন আছে। হাইড্রোজেন আয়োডাইড আমরা নিয়েছি 100%, তাই না? তার মধ্যে হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়েছে 22%। বাবা কথা ঠিক আছে কিনা একটু বলো তো, আবার আমাকে একটু বলো। হাইড্রোজেন আয়োডাইড আমরা নিয়েছি কত পার্সেন্ট? হাইড্রোজেন আয়োডাইড আমরা নিয়েছি, মনে করো বাবা, হাইড্রোজেন আয়োডাইড আমরা নিয়েছি 100%। ঠিক আছে, মানে 100 আর কি, তাহলে 100, তার মধ্যে হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়েছে কত? 22%। 100-র মধ্যে 22, তার মানে 22% আর লিখতে হবে না, 100-র মধ্যে 22। তো এখন আমরা হাইড্রোজেন আয়োডাইড নিয়েছি 100, 22 বিয়োজিত হয়েছে, তো আমরা তো 1 মোল নিই নাই, আমরা তো 2 মোল হাইড্রোজেন আয়োডাইড নিয়েছি এবং 2 মোল হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়েছে। তাহলে আমরা যখন 1 মোল না নিয়ে 2 মোল নিব, তাহলে আমার এখানে 100 হবে না, কারণ আমি হাইড্রোজেন আয়োডাইড নিয়েছি 100, তো আমি যখন 2 নিব, তার মানে 2 ধরনের হাইড্রোজেন আয়োডাইড নিচ্ছি না। 2 মানে কি? 2 মানে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড প্লাস হাইড্রোজেন আয়োডাইড। তাহলে আমি 2টা হাইড্রোজেন আয়োডাইড নিচ্ছি, তো একটা হাইড্রোজেন আয়োডাইড নিয়েছি আমি 100, সেটা 22% বিয়োজিত হয়েছে, আরেকটা নিয়েছি 100, সেটাও 22% বিয়োজিত হয়েছে। তাই আমরা এখানে লিখেছি 2 × 22। তাহলে এখানে আমার কি লেখা উচিত ছিল, যেটা আমরা লিখি নাই, 2 × 100 লেখা উচিত ছিল শুরুতেই, যেহেতু আমি 2 মোল নিয়েছি, এখানে আমি 22 দুইবার লিখেছি 2 × 22, সো এখানেও তো 2বার লেখা দরকার, 2 × 100, সেটা আমরা করি নাই। এটা হচ্ছে আমাদের একটু কারেকশন করতে হবে। এখানে দেখো 2 × 22 লিখেছো, তাই না? 2 × 22 লিখেছো, 2 × 0.22 লিখেছো, তাহলে এখানে তোমার 2 দেওয়া দরকার ছিল, যেটা আমরা ভুল করেছি, একটু কারেকশন করে নিব। এখানে 1-এর জায়গায় তোমরা একটু কষ্ট করে 2 লিখে দাও। ঠিক আছে, 1-এর জায়গায় 2 লিখে দাও, তাহলে আমাদের এখানেও 2 আসবে। চেঞ্জ কোথাও হবে না, শুধু এখানে 2 দাও, এখানে 2 দাও, আর এখানে 0-এর জায়গায় 1 দিয়ে 1 হয়ে যাবে জাস্ট, এই যে জাস্ট একটা 1 আসবে, এখানে 0-এর জায়গায় 1 আসবে, ওই জায়গায় তা আমাদের ভুল হয়েছে। সো এখানে সব জায়গায় ক্যালকুলেশনে 1 আসবে, এই যে এখানে লাস্টে 1 আসবে, ফলে আমার অ্যান্সারটাও চেঞ্জ হবে। অ্যান্সারটা নতুন করে বের করে আমাকে একটু জানাও অ্যান্সারটা কত আসে। বাবা আমি দুঃখিত, এই ভুলের জন্য আমি খেয়াল করিনি, 2 ছিল। ঠিক আছে, তার মানে আমার 2 মোল থাকার কারণে 2 গুণ হয়ে গেছে। আমি কিন্তু পার্সেন্টেজ থাকলে 1 ধরবো। আমাদের যে টেকনিকটা লেখা ছিল, স্টেপগুলো লেখা ছিল, সেখানে লেখা ছিল যদি শতকরা বিয়োজন থাকে তাহলে 1 ধরতে হবে। হ্যাঁ 1 ধরতে হবে, তবে সামনে যেটা 2 গুণ আছে, তাহলে 2 × 1 আলটিমেটলি 2,
সেই জন্য বললাম 1ই ধরেছি, আমরা মৌল সংখ্যা 1ই ধরেছি, কিন্তু কয় মোল? 2 মোল। তো 2 মোল থাকলে এটা 2 হয়ে যাবে না? 2 মোল গুণ হবে না? তুমি এখানে 2 × 22 লিখেছো, এখানে তো তুমি গুণ করেছো, এখানেও গুণ করতে হবে। সো যখনই আমরা 1 ধরবো, সামনে কোনো সহগ থাকলে ওইটা গুণ করে দিতে হবে, কারণ ততজন নিচ্ছি। হাইড্রোজেন আয়োডাইড 2টা নিচ্ছি আমি, সেই জন্য একটা 1 মোল করে, 2টা 2 মোল। আমি যদি 3টা হাইড্রোজেন আয়োডাইড নিতাম তাহলে আমি 3 লিখতাম, একটা 1 মোল করে, 3টা 3 মোল। ভাবে একটু কষ্ট করে কারেকশনটা করে নাও, ঠিক আছে? যাও, স্টেপগুলো ফলো করো, কি স্টেপে অঙ্কটা করতেছি স্টেপগুলো ফলো করো। ওকে বাবা, এরপরের অঙ্কটাতে আসো। ঠিক আছে, এরপরে হ্যাঁ, এখন নতুন অ্যান্সার কত এসেছে? 0.0 যেটা এসেছে, হ্যাঁ 0.01988। ঠিক আছে বাবা, এটাই নতুন অ্যান্সার। ওকে, এবার আসো আরেকটা ম্যাথে আমরা যাব, কেপিকেসি এর আরেকটা ম্যাথে যাব। সো স্টেপগুলো একটু ফলো করো। প্রাথমিক মৌল সংখ্যা, বিয়োজন, সাম্যস্থায়ী মৌল সংখ্যা, সাম্যস্থায়ী ঘনমাত্রা, তারপরে এভাবে করে তুমি তোমার বইয়ের প্রত্যেকটা অঙ্ক করার ট্রাই করো, আশা করি সব অঙ্ক মিলে যাবে। এরপরের অঙ্কটাতে যাব আমরা এখন। আসো পরের ম্যাথে। পরের ম্যাথ দেখবো, খুব ইম্পর্টেন্ট পরের ম্যাথটা হচ্ছে কেপি বের করার ম্যাথ। কেপি একেবারে স্পেসিফিকলি বলে দিয়েছে কেপি বের করতে হবে। এতক্ষণ ধরে আমরা কেসি বের করেছি, এবার স্পেসিফিকলি বলে দিয়েছে কেপি বের করতে হবে। তাহলে কেপি বের করতে হলে আমার ম্যাথটা কিভাবে আসবে? দেখো ম্যাথের প্রশ্নটা কি। প্রশ্নটা হচ্ছে 3 ATM চাপে PCl5 80% বিয়োজিত হয়ে PCl3 ও ক্লোরিন উৎপন্ন করে। প্রশ্ন করেছে কেপি কত? আচ্ছা, আমাদের স্টেপ 1 কি? আমি একটা দাগ দিয়ে দিব যাতে আমার সুবিধা হয়। আমাদের স্টেপ 1 কি সলিউশনে? স্টেপ 1 বিক্রিয়াটা লেখা, আমরা বিক্রিয়া লিখে ফেলবো। PCl5 বিয়োজিত হবে বলেই দিয়েছে, বিয়োজিত মানে ভেঙে যাবে, PCl3 করবে, ক্লোরিন করবে। সমতা বিধান হয়ে গিয়েছে, আর দরকার নেই। সমতা বিধান না হলে কিন্তু সমতা বিধান করে নিতে হবে, এটা লেখা ছিল স্টেপে। এবার ছক করব। ছকের মধ্যে একটা ঘর হবে বিষয়, একটা ঘর হবে বিক্রিয়ক, এরপর উৎপাদ। ওকে, ঠিক আছে। ডাবল লেয়ার দিব যাতে করে একটু সৌন্দর্যটা বৃদ্ধি পাই শুধু উপরের ঘরটাতে। এখানে লিখব বিষয়, এখানে লিখব বিক্রিয়ক, এখানে লিখব উৎপাদ, এখানে দিব উৎপাদ। এখানে আসবে প্রাথমিক মৌল সংখ্যা, এখানে আসবে বিয়োজন বা উৎপাদন, এখানে আসবে সাম্য অবস্থায় মৌল সংখ্যা, এরপর আসবে সাম্যস্থায় মৌল সংখ্যার পর মোট মৌল সংখ্যা আসবে, মোট মৌল সংখ্যা। মোট মৌল সংখ্যাটা আমরা লাস্টে করলেও হবে, মোট মৌল সংখ্যাটা না লিখলেও চলবে, আপাতত পরে দিয়ে করব। এই 3টা ঘর করে ফেলো। ছোট করে করে করেছি যাতে করে দেখতে সুবিধা হয়, ঠিক আছে? ওকে, ঠিক আছে বাবা, দেখো তাহলে ঠিক আছে। তাহলে এবার এখানে বলো তো আমাকে কিছু কি দেওয়া আছে? না, তাহলে প্রাথমিক মৌল সংখ্যা দেওয়া নেই, বিয়োজন দেওয়া আছে। বিয়োজন দেওয়া থাকলে 1 বসাবো। এখন এখানে কয় মোল? 1 মোল। 1 মোল হলে তো 1। এখানে 0 0, কারণ যখন টাইম 0 প্রাথমিক অবস্থায় উৎপাদ 0 হয়নি। এবার আসো বিয়োজন, কতটুকু বিয়োজিত হয়েছে? 80%, তার মানে 0.8। 80% মানে 0.8। আর এটা তাহলে কতটুকু বিয়োজিত হবে, কতটুকু উৎপন্ন হবে? ওই 0.8 উৎপন্ন হবে, কারণ এটা যতটুকু বিয়োজিত হবে ওইটা ঠিক ততটুকু উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে 0.8 বিয়োজিত হয়ে এটা 0.8। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এমন আর কি। মনে করো আমার কাছে একটা এরকম আছে, আমার কাছে একটা দেখো ভালো করে, ব্যাপারটা একটু বুঝাই, ব্যাপারটা আমি তোমাকে একটু বুঝাই, সবাই একটু ব্যাপারটা বুঝো। আমার কাছে 5টা বল আছে, এটাকে আমি বললাম PCl5। মনে করো 6টা বল আছে, এটাকে আমি বললাম PCl5। মনে করো এটা PCl5। 80% বিয়োজিত হয়ে যাবে। ফিল সায়েন্সে ফিল পাওয়া যায়, ফিল 80% বিয়োজিত হবে। এন্ড বিয়োজিত হয়ে এটা কি হলো জানো? বিয়োজিত হয়ে এটা এমন হয়ে গেল। বিয়োজিত হওয়ার পরে
এটা এমন হয়ে গেল, এই যে 2টা বল এখানে আর 4টা বল এখানে, এই এটা হলো। তো এখন ভালো করে খেয়াল করো, মানে এটা বিয়োজিত হয়ে 80% বিয়োজিত হয়ে এটা প্রথমত এটা বিয়োজিত হয়ে এটা তৈরি করলো, আগে বুঝো, এটা ভেঙে এটা তৈরি হলো, এটা ভেঙে এটা তৈরি হলো, এই দুইটা জিনিস তৈরি হলো। এখন এটার 80%, তাহলে এখন ভালো করে খেয়াল করো, আগে PCl5 বিয়োজিত হয়ে মনে করো এই 6টা বল বিয়োজিত হয়ে 2টা বল আর 4টা বল হয়ে গেল। এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে PCl3। ফিল দিচ্ছি। এখন মনে করো আমি এটা আমি মনে করো 100 জন নিলাম। কতজন? এরকম কতজন আছে? 100 জন। অথবা এরকম কতটি আছে? 100টি আছে। এরকম আমি 100টি বক্স নিলাম, 100টি বক্স, এরকম 100টি বক্স নিলাম। 100টি বক্সের মধ্যে 20টা রেখে দিলাম, 20টি বক্স রেখে দিলাম। 80টি বক্স দিয়ে দিলাম, 80টি বক্স দিয়ে দিলাম, 80টি বক্স দিয়ে দিলাম, 20টি বক্স রেখে দিলাম। তাহলে 80টি দিয়ে দিলে এটা কত হবে? এটা থেকেই তো এটা হয়। এটা যদি 20টি রেখে দাও, 80টা দিয়ে দাও, তাহলে এটা 80, এটা 80, কারণ এই মোট 80 মিলেই তো এটা আর এটা। তাহলে আমি 20টা রেখে দিলাম, তো 100টার মধ্যে 20টা বাদ, 100টার মধ্যে 20টা বাদ, আছে কত? 20টা দিব না, লুকায় রাখছি, দিব না। আচ্ছা 80টি, এই 80টি ভেঙে এটা আর এটা হবে। তাহলে এটা 80টি হলে এইটাই তো 2 ভাগ হবে। তাহলে এটা 80টা হলে এখানেও 80, এখানেও 80, কারণ এটা পুরাটা মিলেই তো এই দুইটা, এটা পুরাটা মিলেই তো এই দুইটা। আমার যদি এখানে একটা থাকতো, এই যে একটি, তাহলে এখানে একটি, এখানেও একটি, কারণ এই যে দেখো না, একটু বুঝো না, এইটা ভেঙেই তো 2 ভাগ হলো, এটা ভেঙেই তো 2 ভাগ হলো। তাহলে এটা একটা হলে এখানেও এই যে এটা এইটুকু একটা, এইটুকু একটা। তাহলে আমরা এভাবে বলতে পারি, একটি বড় বক্স ইজ ইকুয়াল টু একটি ছোট বক্স ও আরেকটি ছোট বক্স, একটি ছোট বাক্স ও আরেকটি ছোট বাক্স। এই তাহলে একটি বড় বাক্স সমান একটি ছোট বাক্স ও একটি ছোট বাক্স। তাহলে 80টি বড় বাক্স সমান 80টি ছোট বাক্স প্লাস 80টি ছোট বাক্স। এটাকে আমরা বলছি বিয়োজনের ব্যাপারটা। ও যদি 80% বিয়োজিত হয়, ও আমার ভাই, ও 80% হবে, ও 80% হবে। আবার এখানে যদি এরকম 2টা থাকতো, 2 ইন্টু, যেমন এর আগের অঙ্কে 2টা ছিল, 2টা মানে এরকম 2টা বক্স, 2টা বক্স হলে এখানেও দ্বিগুণ হয়ে যাবে, 2 হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো বুঝতে হবে তোমাদেরকে, ঠিক আছে? 80টা বক্স আছে, এখানেও 80, এখানেও 80। তাই আমার এটা যদি 80% বিয়োজিত হয়, এটা 80% উৎপন্ন হবে, এটা 80% উৎপন্ন হবে। এটা 80% বিয়োজিত হলে প্রত্যেকে 80 করে উৎপন্ন হবে, প্রত্যেকে এখানে 80 করে উৎপন্ন হবে, ঠিক আছে? এটা কোনো যোগফল বিয়োগফল না, যোগ বিয়োগের অঙ্ক না। এখানে 80 বিয়োজিত হলে প্রত্যেকে 80 করে উৎপন্ন হবে। এটা যদি 80%, 80 জন ভেঙে যায়, 80 জন উৎপন্ন হবে। ফিল করতে পারছো কিনা বলো? ফিল করতে পেরেছো কিনা বলো বাবা? হ্যাঁ, ভেরি গুড নাইফ হাসান। এই যে প্যাকেট থিওরি, এক্স্যাক্টলি এটা হচ্ছে প্যাকেট থিওরি। নাইফ হাসান, ভেরি গুড, এটা হচ্ছে এক্স্যাক্টলি প্যাকেট থিওরি, আর কিছু না। ওকে, ঠিক আছে, ওকে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আসো বাবা। সো তাহলে এটা যদি 80% বিয়োজিত হয়, এটা 80% উৎপন্ন হবে, 80% বিয়োজিত হওয়ার কারণে এটা মাইনাস, আর উৎপন্ন হওয়ার কারণে এটা প্লাস, এটা প্লাস। ওকে ওকে। সো এখানে থাকে কত? সাম্য অবস্থায় অবশিষ্ট থাকে কত? 1 - 0.8, 1 - 0.8, তার মানে 0.2, আর এখানে 0.8, এখানেও 0.8। ঠিক আছে বাবা? ওকে। এরপর আমাকে কি বের করতে বলেছে? প্রশ্নে কেপি বের করতে বলেছে। প্রশ্নটা কই বাবা? প্রশ্নে কি বের করতে বলেছে? কেপি। কেপি আমি একটু দেখি, প্রশ্ন কেপি বলেছে নাকি কেসি বলেছে, একটু করে দেখি বাবা। প্রশ্নই তো খুঁজে পাওয়া যায় না, কই যে প্রশ্ন? হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক আছে, কেপি বের করতে বলেছে, আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া ছিল, সাথে আংশিক চাপও বের করতে বলেছে। যাই হোক, ওকে। দেখো মাইক্রোফোনটা কি হলো, কানেক্ট হলো বাবা, ঠিক আছে সবকিছু ঠিক আছে।
আচ্ছা, প্রশ্নটা আমি প্রথমে লিখে দিই। এই যে টান খাচ্ছে মাইক্রোফোনটা বারবার। ঠিক আছে, এখন আর খাবে না, দুঃখিত। ওকে, ঠিক আছে বাবা, ঠিক আছে। ওকে, প্রশ্ন হচ্ছে এই যে এখানে প্রশ্নটা লিখেছি, সাথে প্রশ্ন আরো আছে। প্রশ্ন হচ্ছে তোমাকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া ছিল এই প্রশ্নে। তাপমাত্রা তো আমার লাগবে না, তারপর তাপমাত্রাটা একবার দেখে নিলাম। তাপমাত্রা এই অঙ্কে কোনো কাজ নেই। ঠিক আছে, তাহলে আমার দেখো উপরে প্রশ্ন লেখাই আছে 3 atm চাপে PCl5 80% বিয়োজিত হয়ে PCl3 এবং ক্লোরিন উৎপন্ন করে, কেপি কত? তার মানে আমরা এই তিনটা বের করে নিয়েছি। এখন আমরা কি করব? কেপি বের করার জন্য লিখা আছে কেপি এর স্টেপ, মোট মৌল সংখ্যা বের করতে হবে। তাহলে সাম্য অবস্থায় মোট মৌল সংখ্যা, সাম্য অবস্থায় মোট মৌল সংখ্যা কত? 0.2 প্লাস 0.8 প্লাস 0.8, তার মানে সাম্যাবস্থায় মোট মৌল সংখ্যা 1.8 মোল। এটা হচ্ছে সাম্যাবস্থায় মোট মৌল সংখ্যা। তারপরে কি? তারপরে হচ্ছে এবার আংশিক চাপ বের করতে হবে। প্রত্যেকের আংশিক চাপ বের করতে হবে, প্রত্যেকের আংশিক চাপ বের করে ফেলতে হবে। তাহলে PCl5 এর আংশিক চাপ, PCl5 এর আংশিক চাপ, প্রত্যেকের আংশিক চাপ বের করব। PCl5 এর আংশিক চাপ হবে যে PCl5 এর মৌল সংখ্যা, PCl5 এর সাম্য অবস্থায় মৌল সংখ্যা 0.2, এই যে দেখো PCl5 0.2 ডিভাইডেড বাই মোট মৌল সংখ্যা। তাহলে যার আংশিক চাপ মানে কি? আংশিক মৌল সংখ্যা মোট মৌল সংখ্যা ইন্টু মোট চাপ। আংশিক চাপ মানে আংশিক মৌল সংখ্যা ডিভাইডেড বাই মোট মৌল সংখ্যা ইন্টু মোট চাপ। মোট চাপ উপরে যেটা দেওয়া থাকবে প্রশ্নে সেটাই, মোট চাপ প্রশ্নে দেওয়া থাকবে 3 atm চাপে, এটা হচ্ছে মোট চাপ। তাহলে 3 PCl3 এর আংশিক চাপ 0.8 1.8 3, ক্লোরিনের আংশিক চাপ 0.8 1.8 ইন্টু 3। বাবা কত আসে দেখো, এগুলা কত আসে দেখো। তারপর আমরা কি বের করতে পারবো? আমরা কেপি বের করতে পারবো, আংশিক চাপ থেকে কেপি বের করতে পারবো। এতটুকু পর্যন্ত আগে করো। বলো কোনটা কত আসছে বলো বাবা, মানগুলো একটু বলো। মানগুলো একটু বলো বাবা। এটা কত আসে, এটা কত আসে, এটা কত আসে? একটা আসে 1.3, আরেকটা আসে 1.3, আরেকটা আসে 0.33। ভেরি গুড, তোমরা যা দিয়েছো এক্স্যাক্টলি তাই। 0.33 1.3 1.3। এখন বাবা কেপি বের করব। সো কেপি কিভাবে বের করব? আমি নিচে সূত্রটা লিখছি, দেখো কেপি কিভাবে বের করব। দেখো কেপি, ওকে, কেপি সমান উৎপাদের আংশিক চাপ, তার মানে উৎপাদকে এখানে উৎপাদ হচ্ছে PCl3 এর আংশিক চাপ। তার মানে আমরা এভাবে লিখবো এটাকে। আমরা কিভাবে লিখবো দেখো, P মানে আংশিক চাপ কার? PCl3 এর, এবং P ক্লোরিনের, এবং এদের মৌল সংখ্যা 1 1, তাই পাওয়ারে যাবে না। আংশিক চাপ PCl5 এর, তাহলে আমার 1.3 ডিভাইডেড বাই 0.3, এটাই হবে কেপি। সুতরাং আমার কেপি কত? আমার কেপি হচ্ছে 5.33, এটা হচ্ছে অ্যান্সার 5.33। ওকে, আচ্ছা 5.33 কেপি, কেপি ঠিক আছে বাবা। ওকে, আচ্ছা, সো কেপি এর অঙ্কগুলো দেখালাম, কেসি এর অঙ্ক দেখালাম। এখন আরেকটা দেখাবো, এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপসের। একটু যদি কঠিন করতে চাই তাহলে এই ধরনের অঙ্ক পরীক্ষায় দিতে পারে। একটু ডিফারেন্ট টাইপসের অঙ্ক এখন আমরা একটু দেখব। ওকে বাবা, দেখো তাহলে দুটো অঙ্ক দেখালাম আমরা তোমাদেরকে, একটা কেপি এর, একটা কেসি এর, আর একটা লাস্ট ম্যাথ দেখাবো একটু ডিফারেন্ট। এতক্ষণের অঙ্কগুলো একরকম ছিল, এখন একটু ডিফারেন্ট করব। দেখো বাবা, তাহলে কেপি কেসি এর ম্যাথ বইয়ে আছে, বাট আমি আমার নিয়মে করাচ্ছি। আমি রেফার করব যারা আমার নিয়মে করবে অনেক ভালো করবে, জিতবে। আমার নিয়মে করলে তুমি জিতবে, আমার নিয়মে না করলে তুমি লস, তোমার লস। আমার নিয়মে করার ট্রাই করবে, সবাইকে বলছি আমার নিয়মে করার ট্রাই করবে। এবার লিখো 1 লিটার পাত্রে 0.326 0.439। আমি প্রশ্নটা বারবার একটু দেখা লাগে। প্রশ্নটা হচ্ছে তোমাদের বই থেকে দিচ্ছি 0.326 0.439 হাইড্রোজেন। আচ্ছা, তাহলে প্রশ্নটা দেখো, লাস্ট প্রশ্ন
4 নাম্বার ম্যাথ ইম্পর্টেন্ট। বলা হচ্ছে 1 লিটার পাত্রে 0.326 মোল নাইট্রোজেন ও 0.439 হাইড্রোজেন ঠিক আছে মিশ্রিত হয়ে বিক্রিয়া করে, এক কথায় আমরা যদি বলি বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। তারপরে বলছে সাম্য অবস্থায় মোট মৌল সংখ্যা 0.657 মোল। কি বের করতে বলেছে? বিক্রিয়ার কেসি ক্যালকুলেশন করতে বলেছে। কেসি সমান হোয়াট, এই। সো এই হচ্ছে প্রশ্ন আমাদের বইয়ের, সবগুলো বইয়েরই প্রশ্ন, হাজারি নাগ স্যারের বইয়ের প্রশ্ন। সো দেখো, ভালো করে খেয়াল করো। সো 1 লিটার পাত্রে 0.326 মোল নাইট্রোজেন ও 0.439 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে সাম্যাবস্থায় মোট মৌল সংখ্যা 0.657 মোল কেসি বের করতে বলেছে। ঠিক আছে, ওকে, কেসি বের করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা। সো কিভাবে কেসি বের করব? দেখো, আগের মতো প্রথমে আমাদের যে সলিউশনের প্রথম স্টেপটা হবে বিক্রিয়া লিখো। সো বিক্রিয়াটা লিখো নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন 2 মোল অ্যামোনিয়া, সমতা বিধান সহ বিক্রিয়াটা লিখলাম। নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন মিলে 2 মোল অ্যামোনিয়া হবে, সমতা বিধান সহ বিক্রিয়া লিখলাম। তারপর একটা ছক করব, কোনো কথাবার্তা ছাড়া ছক করে ফেলবো। ছক করলাম, ছকের মধ্যে বিষয় থাকবে, বিক্রিয়ক থাকবে, উৎপাদ থাকবে। ওকে ওকে, ডাবল লেয়ার দিব যাতে করে সুন্দরতা দেখাই। এরপরে এখানে লিখব বিষয়, এখানে লিখব বিক্রিয়ক নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন 2 মোল অ্যামোনিয়া। তারপরে আমরা কি করব? প্রাথমিক মৌল সংখ্যা যদি দেওয়া থাকে, কথাবার্তা ছাড়াই ওইটা বসাই দিব। প্রাথমিক মৌল সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে ওইটাই বসাবো। তারপরে আমার বিয়োজন বা উৎপাদ বসাবো। তারপরে সাম্য অবস্থায় মৌল সংখ্যা বসাবো, এই। ঠিক আছে, তাহলে একটা একটা করে বসাও সবাই। নিয়মটা আশা করি বুঝে গেছো সবাই। সো একটা একটা করে বসাও, বসালেই হবে। তাহলে যদি একটা একটা করে বসাই, প্রাথমিক মৌল সংখ্যা। সো প্রাথমিক মৌল সংখ্যার ক্ষেত্রে দেখো, নাইট্রোজেনের প্রাথমিক মৌল সংখ্যা কত দেওয়াই আছে। যদি দেওয়া থাকে আলহামদুলিল্লাহ, এই যে যেটা দেওয়া থাকে এটাই হচ্ছে প্রাথমিক মৌল সংখ্যা, যে এত মোল বিক্রিয়া করেছে 0.326। এবং দেখো দেওয়া আছে, যেটা দেওয়া আছে এটাই হচ্ছে মৌল সংখ্যা 0.439, আর এটা 0। তারপরে বিয়োজন কত, কতটুকু বিয়োজিত হয়েছে? বিয়োজিত হয়েছে, এখন আমরা তো জানি না কতটুকু বিয়োজিত হয়েছে। যদি না জানো তবে ধরে নাও এটা x, তাহলে এটা যদি x হয় এটা 3x এবং এটা হবে 2x। কেন? কারণ দেখো প্যাকেট থিওরি, আবারও সেই প্যাকেট থিওরি। একটা নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2টা অ্যামোনিয়া করবে। একটা নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া করবে, 2টা অ্যামোনিয়া করবে। তাহলে এখন আমি যদি এখানে x নিই, তাহলে এখানে আমাকে 3x নিতেই হবে, কারণ আমি যদি একটা x নিই, একটা x এর সাথে বিক্রিয়া করবে x x x, 3টা x বিক্রিয়া করে 2টা কি করবে? অ্যামোনিয়া করবে। একটা নাইট্রোজেন x নিলে তাহলে হাইড্রোজেন 3টা আসবে, 3টা x, নাইট্রোজেন অ্যামোনিয়া 2টা উৎপন্ন হবে। সো এটা যদি x হয় এটা অবশ্যই 3x হবে, এটা অবশ্যই 2x হবে। তাহলে একটা x এর সাথে 3টা 3x বিক্রিয়া, 3টা x বিক্রিয়া করে 2x উৎপন্ন করবে। তার মানে আমার যদি এটার বিয়োজন, নাইট্রোজেনের বিয়োজন যদি ধরে আমি x, তাহলে এটা -3x, এটা +2x। আমি যদি নাইট্রোজেনের বিয়োজনকে অন্য কিছু ধরতাম, অথবা ভাই আপনি একটা কাজ করতে পারতেন, আপনি নাইট্রোজেনের বিয়োজনকে না ধরে হাইড্রোজেনের বিয়োজনকে x ধরেন। হ্যাঁ, ধরতে পারো। তুমি যদি হাইড্রোজেনের বিয়োজনকে x ধরো তাও পারবে। তাহলে 3টা হাইড্রোজেন একটা নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে। সো আমি যদি 3টা হাইড্রোজেনকে x ধরলাম, তাহলে এটা হবে কত? x/3 হয়ে যাবে। কারণ কি? 3টা হাইড্রোজেন একটার সাথে বিক্রিয়া করে, তাহলে একটা হাইড্রোজেন বিক্রিয়া করবে x/3। একটা কত সাথে? x/3। তখন অ্যামোনিয়ার ক্ষেত্রে হয়ে যাবে x/2
2 হয়ে যাবে, এই চেঞ্জ হয়ে যাবে। তো সেটা তুমি যদি আবার অ্যামোনিয়াকে তুমি কি ধরো, এক্স ধরো, পারবা যে অ্যামোনিয়াকে ভাই এক্স ধরেন, তাহলে আমরা যে কোনো একজনকে এক্স ধরতে পারি। যদি আমি অ্যামোনিয়াকে এক্স ধরি, তাহলে অ্যামোনিয়া যদি এক্স হয়, তো দুইটা অ্যামোনিয়া একটা নাইট্রোজেন বিক্রিয়া এবং 3টা হাইড্রোজেনের বিক্রিয়া উৎপন্ন হয়। এটা যদি এক্স ধরি, দুইটা অ্যামোনিয়াকে যদি আমি এক্স ধরি, তাহলে এটা হবে x/2 আর এটা হবে 3/2x। এই তাই তুমি কাকে এক্স ধরতেছো এটার উপর ডিপেন্ড করে বাকিগুলা। তা আমরা সহজ, যার সাথে 1 আছে তাকে এক্স ধরলে তাহলে বাকিগুলা মাল্টিপল হয়ে যায়। তাহলে এটা 3টা আছে 3x, এটা 2x, এইটুকু কি হবে বিয়োজিত হবে। তাহলে এটা বিয়োজিত হয়ে যাবে, এটা বিয়োজিত হবে, এইটুকু উৎপন্ন হবে। এই ব্যাপারটা অনেকটা ওইটার মতো, এর আগে যেটা আমরা 80% ব্যাপারটা দেখিয়েছিলাম PCl5 এর মতো, এইভাবেও চিন্তা করতে পারো, PCl3+ ক্লোরিন। তো এভাবে চিন্তা করলে হয় যে এখানে 80% ছিল, এটাও 80%, এটাও 80%। এটাকে যদি এক্স বলি, এটাও এক্স, এটাও এক্স। আবার যদি আমরা হাইড্রোজেন আয়োডাইডের ব্যাপারটা চিন্তা করি, 2 হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করে হাইড্রোজেন আর আয়োডিন করছে। আমরা যদি এটাকে এক্স বলি, এটাকে এক্স বলি, তাহলে এটা 2x। ব্যাপারটা এমন, এটার এক্স এর সাথে এটার এক্স এর সাথে এটা 2x বিক্রিয়া করবে। ব্যাপারটা হচ্ছে এমন ব্যাপার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে। সো আমার এখানে কি হবে তাহলে, এটা হবে 0. আমার সাম্যাবস্থায় অবশিষ্ট থাকবে 26 - x, 0.439 - x, আর এটা হবে 2x। এগুলো হচ্ছে সাম্যাবস্থায় মৌল সংখ্যা, সাম্যাবস্থায় মৌল সংখ্যা, সাম্যাবস্থায়। এখন x তো আমরা জানি না, এখন আমাকে x বলেও দেয় নাই, কতটুকু যে বিক্রিয়া উৎপন্ন হলো বা কতটুকু বিক্রিয়া করলো কিছুই বলে দেয় নাই। শুধু একটা হিন্টস আছে, সাম্য অবস্থায় মোট মৌল সংখ্যা দেওয়া আছে। তাহলে এই যে সাম্য অবস্থায় মৌল সংখ্যা সবগুলোকে যোগ করলে মোট মৌল সংখ্যা পাবো। তাহলে সাম্য অবস্থায় মৌল সংখ্যাগুলোকে যোগ করো, 0.326 - x, 0.439 - x প্লাস 2x, এই সবগুলোকে যোগ করলে 0.657 হয়, কারণ এগুলো সবগুলো সাম্য অবস্থায় মৌল সংখ্যা। তার মানে লিখো সাম্য অবস্থায় মৌল সংখ্যা দেওয়া আছে, সাম্য অবস্থায় মৌল সংখ্যা, সবগুলোকে যোগ করলাম। তাহলে ফাইনালি এখান থেকে আমরা যোগফল পাচ্ছি, এক্স এর মান বের হয়ে আসবে। সো ফাইনালি এক্স এর মান বের হয়, আমি সরাসরি বলি এক্স এর মান 0.054 আসে। সো এক্স এর মান 0.054 মোল, এত মোল। এক্স এর মান বের করলাম, এবার কি বের করতে বলছে, কেসি বের করতে বলেছে। সো এক্স এর মান যখন বের করলাম, এক্স এর মানটা এখানে বসাবো। এক্স এর মানটা যদি এখানে বসাই, আমরা যদি এক্স এর মান বসানোর পরে এক্স এর মান 0.054 বসাই, এখানে একটা মান পাবো, এখানে একটা মান পাবো, এখানে একটা মান পাবো। এরপর এগুলোকে আমরা আয়তন দিয়ে ভাগ করে দিব। আয়তন দিয়ে ভাগ করার পরে কেসি এর ফর্মুলা বসাবো। কেসি এর ফর্মুলা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা। উৎপাদ কে আছে এখানে, উৎপাদ আছে অ্যামোনিয়া, এবং মৌল সংখ্যা পাওয়ারে চলে যাবে, ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা নাইট্রোজেন এবং হাইড্রোজেন, মৌল সংখ্যা পাওয়ারে চলে যাবে। এই তো এদের ঘনমাত্রাগুলো বসাবো, কেসি চলে আসবে। তাহলে তোমাকে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, অঙ্কের ভাষাটা বুঝে ব্যবস্থা নিতে হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, ও এখানে 3x হবে বলতেছ, বুঝছি তোমার কথা, ওটা ভুল বলতে খেয়াল করি না আর কি। 3x হবে, ঠিক আছে, 3 দিয়ে দাও। ঠিক আছে, তাহলে আমাদের কেপিকেসি শেষ। তাহলে আমাদের চ্যাপ্টার 4 মোটামুটি চ্যাপ্টার 4-এর তাপ রসায়ন বাদ দিয়ে পুরো পার্টটা শেষ, কারণ কেপিকেসি এর পরে আছে পিএইচ কিন্তু পড়ানো হয়ে গেছে। স্পেশাল ক্লাস আর পড়াবো না, একই পড়াই, যদি পড়াইতাম একই পড়াতাম। সো আমি লেকচারগুলো এইভাবে অ্যাড করে দিব। এখন আমাদের শুধু তাপ রসায়ন বাকি আছে। সো তাপ রসায়ন ছাড়া আমাদের আর তেমন কোনো টপিকসই বাকি নাই। সো আমাদের নেক্সট যে ক্লাসটা থাকবে ওটা হবে তাপ রসায়ন। আনফর্চুনেটলি তাপ রসায়ন তোমাদের শর্ট সিলেবাসে নাই, তারপর আমি পড়াবো। তাপ রসায়ন হবে আমাদের নেক্সট ক্লাস। ওকে, ঠিক আছে।